ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের নতুন যে লেকচার নিয়ে এসেছি সেখানে পড়াবো ইন্টিগ্রেশন বা সমাকলন। তো ইন্টিগ্রেশন নিয়ে আমার একটা ভিডিও আগেও বানানো আছে, সেখানে আমরা ইন্টিগ্রেশন কেন করি, কিভাবে করি সেটা পুরোটাই খুব ভালোভাবে দেওয়া রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে গেলে তোমরা খুব ভালোভাবে ইন্টিগ্রেশন কিভাবে করা হয় সেটা শিখতে পারবে। তো আজকের ক্লাসটা পুরোটাই একমাত্রিক গতি চ্যাপ্টারে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব এবং তার ব্যবহার কি সেই সম্বন্ধে আলোচনা করব। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি সেটা প্রথমে চলে আসি, কি সিম্বল ব্যবহার করি সেটাই আসছি। যেমন ধরো ইন্টিগ্রেশন, এটাকে আমরা এইরকম একটা চিহ্ন ব্যবহার করি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, এবং কি করা হয় y dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মূল সিম্বল যেটাকে বলছি আর কি। তো ইন্টিগ্রেশন মানে নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে ইন্টিগ্রেশন মানে কোনো কিছুকে আমরা ইন্টিগ্রেট করছি বা যোগ করছি, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তো যেটা লিখলাম একটা ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, লিখেছি y dx। তো এটার মানে কি, কিভাবে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারে এটার ব্যবহার করব সেই প্রশ্নে আসছি। তো যেমন ধরো আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত গ্রাফগুলো করেছি, আমরা গ্রাফের চ্যাপ্টার যখন শিখিয়েছি সেখানে দেখেছো যে আমরা y ভার্সেস x এর গ্রাফ করেছিলাম, y এর সঙ্গে x, এবং এই চ্যাপ্টারের জন্য তোমরা দেখেছো যে st vt এই সমস্ত গ্রাফ কিন্তু হয়েছে। তো আমরা y x গ্রাফ দিয়ে প্রথমে বোঝাবো, তারপরে চলে আসবো st vt গ্রাফে কিভাবে ইন্টিগ্রেশন করব। তো yt যে গ্রাফ আমরা করেছি সেখানে তোমরা দেখেছো যে সেখানে কি হয়েছে, সেখানে স্ট্রেট লাইন হয়েছে বা সেখানে এরকম টাইপের প্যারাবোলিক গ্রাফ তোমরা পেয়েছো। তো এই সমস্ত গ্রাফের ক্ষেত্রে দেখা গেছে যেটা যে y কার ওপর ডিপেন্ড করে, x এর ওপর ডিপেন্ড করে। তো সেখানে y আমরা বলতে পারি এটা প্রপোর্শনাল টু x, or y প্রপোর্শনাল টু x স্কোয়ার, or y প্রপোর্শনাল টু x কিউব, মানে x এর বিভিন্ন ঘাতের উপরে কিন্তু y এর মান নির্ভর করে। y কিভাবে পাল্টাচ্ছে সেটা পুরোটাই x এর উপরে নির্ভর করছে। আমরা যত x এর দিকে সরে যাচ্ছি y সেই অনুযায়ী বদলে যাচ্ছে। কিভাবে সমানুপাতিক হতে পারে x এর সঙ্গে, যেমন স্ট্রেট লাইন। স্কোয়ার কিউব মানে এক্সপোনেন্টগুলো বৃদ্ধি পেতে পারে, এই যে পাওয়ারগুলোকে আমরা বলছি এক্সপোনেন্ট, সেগুলো যখন বাড়ে তখন গ্রাফটা কিন্তু এরকম আস্তে আস্তে প্যারাবোলিক হয়ে যায়। প্রথম দিকে খুব স্লো বাড়লো, তারপরে হঠাৎ করে x সামান্য বাড়লে y খুব বেশি বেড়ে গেল, এরকমটা হতে পারে। তো এই ধরনের গ্রাফগুলোই কিন্তু আমরা মেনলি একমাত্রিক গতি চ্যাপ্টারে দেখব, বা আমরা দেখেছি অলরেডি, আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি। তো তাহলে আমরা বলতেই পারি, যদি আমরা এই ব্যাপারটাকে একটা জেনারেল ফর্মুলা দিয়ে লিখতে চাই, সেখানে আমরা বলতে পারি যে y সেটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা দিয়ে। যেখানে n এর মান কত হতে পারে, সেখানে n কিন্তু যে কোনো ইন্টিজার হতে পারে। n হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, যে কোনো কিছু হতে পারে। বোঝা গেল? তো তাহলে যদি y ইকুয়াল x টু দি পাওয়ার n হয়, তার সঙ্গে একটা dx দেখো গুণ হিসাবে লেখা রয়েছে, তাকে আমরা ইন্টিগ্রেট করব, করে একটা রেজাল্ট পাবো। তো প্রশ্ন হচ্ছে এখন যে হঠাৎ করে কেন আমি এই y dx এটা লিখলাম, মানে কেন y এর সঙ্গে dx গুণ করে আমার কি লাভটা হবে, মানে কি কাজে লাগবে। যাতা তো গুণ করা যায় না, একটা তো মানে থাকবে কেন গুণ করছি, বা কেন এই সাইনটাই বা দিলাম, তার তো একটা মানে থাকবে। তো চলো সেই মানেটাই চলে যাই, যে কেন আমরা হঠাৎ করে এই গুণ করার কথাটা বলছি। তো আমরা যখন ঠিক এর আগের একটা লেকচার আগে দেখবে, একটা লেকচার করিয়েছিলাম যেখানে আমরা দেখছিলাম যে গ্রাফের সাহায্যে আমাদের যে একমাত্রিক গতির সমীকরণগুলোর প্রমাণ ছিল, সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে যখনই আমরা কোনো একটা গ্রাফ টানি, ধরো y ভার্সেস x এর গ্রাফ নিলাম, সেখানে ধরো এরকম টাইপের একটা গ্রাফ রয়েছে, এরকম একটা গ্রাফ যদি থাকে, সেখানে সেই যে কার্ভটা রয়েছে সেই কার্ভের নিচে যে এরিয়াটা থাকে, মনে করা যাক যে আমরা এখানে একটা এরিয়া নিয়ে নিচ্ছি, ধরো এইটুকু একটা এরিয়া নিলাম। তো এই কার্ভের নিচে যে এরিয়াটা আমরা পাচ্ছি, সেই এরিয়াটাকে আমরা কি বলে থাকি, সেই এরিয়াটা, এটা একটা ক্ষেত্রফল এরিয়া, সেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি y ইন্টু এক্স। কেন y ইন্টু এক্স না, দেখো এই জিনিসটা কোনো আয়তক্ষেত্রও নয়, কোনো বর্গক্ষেত্রও নয়, জাস্ট একটা আরবিট্রারি যে কোনো এরিয়া। তো আমরা যদি ভেবে নিই যে আমাদের কাছে যদি একটা আয়তকার ক্ষেত্র থাকতো, তো তার ক্ষেত্রফল কত হতো, ক্ষেত্রফল মানে আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরো এইটা আমার দৈর্ঘ্য y আর প্রস্থ ধরো x,
তাহলে এরিয়া কত বলতাম? y ইন্টু এক্স বলতাম। তো এখানেও সেরকম টাইপের লিখেছি y ইন্টু এক্স, কিন্তু এটা আদৌ কিন্তু একটা আয়তক্ষেত্র নয়। তো কেন হঠাৎ করে আমরা এখানে y ইন্টু এক্স লিখলাম, তার কারণ জানতে হবে। তার কারণ হচ্ছে এটা যে দেখো, আমরা কিন্তু বিশেষ কয়েকটা জিনিসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা জানি, যেমন সেটা হতে পারে আয়তক্ষেত্র, সেটা হতে পারে বর্গক্ষেত্র, সেটা হতে পারে বৃত্ত বা ত্রিভুজ, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু যখনই আমাদের এরকম একটা অদ্ভুত শেপ দেবে, দিয়ে বলবে যে এর এরিয়া কত বার করো, তা আমরা কি বলবো? এর এরিয়া বার করতে আমরা পারবো? আমরা তো ফর্মুলা জানি না, এটা কোনো আয়তক্ষেত্র নয়, কোনো বর্গক্ষেত্র নয়। তাহলে কি করে এই জিনিসটার এরিয়া আমরা বার করতে পারি? তার কি নিয়ম? সেই নিয়মটা চলো আমরা চট করে শিখে নিয়েছি। কি নিয়মে আমরা এরকম একটা অদ্ভুত জিনিসের এরিয়া বার করতে পারবো? তো কি করছি দেখো, এই জিনিসটাকে যেটা এক্ষুনি এঁকেছি সেটাকে যদি আমরা একটু এইভাবে আঁকি, এখানটাকে আমরা এই দুটো পয়েন্ট যে রয়েছে, এই দুটো পয়েন্টকে ধরো আমরা জয়েন করে দিলাম, একদম একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দাও। একটু ভালো করে আঁকি, একটা স্ট্রেট লাইন দিয়ে এই দুটো পয়েন্টকে ধরো আমরা জয়েন করে দিলাম। তো তাহলে কি হলো, এই যে জায়গাটুকু এখন পেয়েছি, এই জায়গাটুকু, এটাকে আমরা কিন্তু খুব সহজেই একটা আয়তক্ষেত্র বলতে পারি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমার y আর প্রস্থ হচ্ছে এইটুকু জায়গা। হলো? তাহলে এইটুকু জায়গাকে মনে করে নেওয়া যাক যে আমরা x না বলে বলছি dx। আবার বলি, এইটুকু জায়গা কি হলো? তাহলে এইটা ছিল আমার x অক্ষ, এই জায়গাটা হচ্ছে আমার x অক্ষ, এখানটা x1, এখানটা x2। তাহলে x1 এর জায়গায় আমরা একটা y এর মান পেয়েছি, x2 তে আমরা একটা y এর মান পেয়েছি। হলো? এই x2 মাইনাস x1, এই যে x এর পরিবর্তনটা, তাকে ধরো আমরা নাম দিয়ে দিলাম dx। তো তাহলে এখন এই যে এইটুকু এরিয়া পেলাম, ঠিক এইটুকু এরিয়া, এইটুকু এরিয়া, সেই এরিয়াটাকে আমরা কি বলতে পারি? y ইন্টু dx। এর মতো দেখতে, তাই তো নাকি? তো এবার তোমরা যেটা বলবে সেটা হচ্ছে যে এইটুকু বের করে আমার তাহলে কি লাভ হলো? আমি তো চেয়েছিলাম এই পুরো কার্ভের নিচের এরিয়াটা পেতে, তাই না? আমরা চাইছিলাম কি, এই যে পুরো কার্ভটা, ধরো নাম দিয়ে দিই, এটা x1 যদি হয়, এর নাম দিলাম a, এখানকার নাম দিলাম b, এর নাম দিলাম c, এটা x2। তাহলে আমরা চাইছিলাম কি x1 a b c হয়ে x2, এই পুরো এরিয়াটা আমরা চাইছি। কিন্তু আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি হচ্ছে x1 a c x2, এইটুকু এরিয়া পাচ্ছি। তো সেটা নিয়ে কি আমরা খুশি থাকবো? আমার চাই তো পুরোটাই। তো এখানে বলার কথা হচ্ছে এইটা, যদি আমরা এখন x1 আর x2 এর মধ্যে ডিফারেন্সটা খুব শর্ট করে দিই, খুব কমিয়ে দিই, ছোট্ট করে দিই, তো তাহলে কি হয়? তাহলে এই যে c পয়েন্টটা, এই c পয়েন্টটা এর ভীষণ কাছে চলে আসে। তাহলে আবার আরেকটা গ্রাফ আঁকছি, ঠিক একই রকম। তাহলে মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার a পয়েন্ট, এই পয়েন্টটা আমার x1 পয়েন্ট। তো x2 পয়েন্টটা আমি অনেক দূরে এঁকেছিলাম, এবার যদি আমি x2 পয়েন্টটা ঠিক এর পাশেই আঁকি, তাহলে আমি ছোট্ট করে এই জায়গাটাতে x2 আঁকলাম। তাহলে এখন c পয়েন্টটা কোথায় আছে? এখানে। এবার যদি আমি সেই আয়তক্ষেত্রটা আঁকতে যাই, যে আয়তক্ষেত্রটা আমরা AC x1 x2 এঁকেছিলাম, এখন যদি আঁকতে যাই, তো সেক্ষেত্রে দেখো কি হয়ে গেছে, এখন এই যে এরিয়াটা খুব ছোট হয়ে গেছে না? এখন সিটা কোথায়? সিটা কিন্তু আর এখানে নেই, সিটা এখন এখানে চলে গেছে। তো সেক্ষেত্রে এক্সেস যে এরিয়াটা পড়ে থাকলো, সেই অংশটা বাদ দিয়ে আমরা এখন বাকি এইটুকু এরিয়াকে আমরা আয়তকার ক্ষেত্র বলতে পারি, যেটা হচ্ছে y dx। খুব ভালো করে বোঝো জায়গাটা। আমরা এখন যে আয়তক্ষেত্রটা নিলাম, আগে কি ছিল? সি বিন্দুটা ওই যে লাইনটা নিয়েছিলাম, সেই লাইনের উপরে কোনো একটা বিন্দু ছিল, এখন তো তা হলো না, এই যে লাইনটা তার উপরে বিন্দু। কিন্তু আমরা যে আয়তক্ষেত্রটা নিলাম, যেটা আমাদের সুবিধা মতো নিলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা যে আয়তক্ষেত্রটা পাচ্ছি সেটা কিন্তু আবার সেই আগের মতোই y ইন্টু dx হয়ে গেছে এরিয়াটা, এটা y, এই লেন্থটা। বাদ যাচ্ছে কোন অংশটুকু? জাস্ট উপরের যে সাদা অংশটুকু, এইটুকু বাদ চলে যাচ্ছে, এইটুকু এরিয়া আমরা পাচ্ছি না। তো তার মানে খেয়াল করবে, যখনই আমরা ইন্টিগ্রেশন করব, করে একটা এরিয়া বার করার চেষ্টা করব, ইন্টিগ্রেশনের যে কোনো এরিয়া বার করার চেষ্টা করব, সেখানে কিন্তু একটা এরার থাকবেই, অলওয়েজ একটা এরার থাকবে। আমরা কোনোদিনই সঠিক এরিয়া পাবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে এরারটা থাকবে সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা, কমিয়ে দেওয়া। তাই জন্যে আমরা যদি x1 x2 ডিফারেন্স বেশি নিই, সেখানে কতটা ত্রুটি থাকছিল? এতটা বড় ত্রুটি থাকছিল। আমরা পুরো এই জায়গাটা, যেটা সাদা অংশটা যেটা রয়েছে,
এই পুরো জায়গাটার এরিয়া আমরা কিন্তু বাদ দিতে বাধ্য হচ্ছিলাম, আমরা কিন্তু মাপতে পারছিলাম না। কিন্তু এক্ষেত্রে কি হলো, আমরা যত x1 x2 ডিস্টেন্স কমালাম তত এই ত্রুটিটা কিন্তু কমে গেল। তাহলে আমাদের চেষ্টা কি থাকবে, x1 x2কে যত কাছাকাছি নেওয়া যায়, মানে dx যেন টেন্স টু 0 হয়। dx যত ছোট হবে, x1 x2 ডিফারেন্স যত কম হবে, তত এই c বিন্দুটা a বিন্দুর কাছে চলে আসবে, এবং তার ফলে যে ত্রুটিটা হচ্ছে, এরিয়া মাপতে গেলে যে এরারটা হচ্ছে, সেই এরারটাকে আমরা নেগলিজিবল করে ফেলতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা কি করছি, অ্যাকচুয়ালি y dx করে আমরা এরিয়া বার করার চেষ্টা করছি। হলো, এবার যদি আমাদের বলে যে এই পুরো ক্ষেত্রটা যেটা রয়েছে, এই প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি, যে অবধি এই কার্ভটা চলেছে, সেই কার্ভের পুরো ক্ষেত্রফলটা বার করো। কিভাবে করব? তাহলে প্রথমে করছি কি, একটা শর্ট রেঞ্জের জন্য y dx করছি, তারপরে ওই রকম জিনিস আমরা করতে করতে চলেছি, ওই রকম রিজিয়ন আমরা নিতে নিতে যাচ্ছি, করে যোগ করতে করতে চলেছি। তো যোগ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে এই ইন্টিগ্রেশন সাইনটা, এবং সেখানে আমরা একটা লিমিট ব্যবহার করি। কি লিমিট ব্যবহার করি? যেখান থেকে শুরু হচ্ছে ইন্টিগ্রেশন, মানে এক্স এর ভ্যালু যেখান থেকে শুরু করছি এবং এক্স যেখানে শেষ হচ্ছে সেই অবধি ওয়াইটা চলেছে। তাই জন্য লিমিট দেওয়ার নিয়ম কি? লিমিট হচ্ছে আমরা একদম যেখান থেকে শুরু করছি, ব্যাপারটা মনে করে নেওয়া যাক যে আমরা x1 থেকে শুরু করেছি, তাই নাম দিলাম x1, আর যেখানে অবধি ইন্টিগ্রেশনটা করতে চাইছি, মানে এরিয়া বার করতে চাইছি, সেটাকে দেবো আপার লিমিট, তাকে লিখবো x2। হলো, এখানে এটা x1 x2 লিখেছি, নাও হতে পারতো, হয়তো সেটা 0 থেকে শুরু হয়ে, ধরো এটা 0 থেকে শুরু হলো, হয়ে হয়তো x এর ভ্যালু ধরো এই জায়গাটা 100 মিটার ধরে চলেছে রাস্তাটা। তাহলে এখানে আমরা কি করতাম, x1 বলতাম 0, x2 বলতাম 100। এইভাবে যেখান থেকে শুরু হচ্ছে, আমরা যেখান থেকে ইন্টিগ্রেশন শুরু করতে চাই সেটা হচ্ছে লোয়ার লিমিট, যত অবধি ইন্টিগ্রেশন করতে চাই তাকে আমরা বলছি আপার লিমিট। সেই লিমিটগুলো ইউজ করে আমরা y dx করব, y dx করে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। এই হচ্ছে নিয়ম। এবার চলে আসবো বেসিক ফর্মুলা কি ইন্টিগ্রেশনের। তো চলো, অনেক বোঝানো হয়ে গেছে, এবার একদম ডাইরেক্ট ফর্মুলায় চলে যাই। তো যেটা বলছিলাম একটু আগে, যে y কে তাহলে আমরা কি লিখতে পারি, y কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n, আর dx যেমন রয়েছে রয়েছে। কি ফর্মুলা হবে? ফর্মুলা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই c কে আমরা বলছি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এই c কে আমরা বলছি IC, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আর x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে কি, x যে পাওয়ার থাকছে, পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে, বাই সেই জিনিসটাই আবার নিচে ভাগ হয়ে বসে যাবে। বোঝা গেল? আর যদি লিমিট ইউজ করো, লিমিট ইউজ করলে কিন্তু এই সিটা তখন আর থাকে না। লিমিট ইউজ করলে কি হবে সেটাও চলে আসছি, কারণ ফিজিক্সে আমরা সবসময় কিন্তু লিমিট ইউজ করে কাজ করব। তোমরা যখন ম্যাথামেটিক্স পড়বে সেখানে দেখবে এই সিটা আসছে। লিমিট যদি না থাকে তাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর যখন লিমিট থাকে, মানে ফিজিক্সে যখন আমরা লিমিট দিয়ে কাজ করব তাকে আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রাল। তো ফিজিক্সে অলওয়েজ কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালেরই কাজ হয়। তো লিমিট ধরা রয়েছে x1 থেকে x2, x টু দি পাওয়ার n dx। ইন্টিগ্রেশন করলাম, করে কি এলো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এসছে। এবার কি করব, এবার লিমিটগুলো বসিয়ে দেবো, এরকম থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আপার লিমিটটাকে লিখবো উপরে, লোয়ার লিমিটটাকে লিখবো নিচে। এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে x এর জায়গায় এই লিমিটগুলোকে বসানো। প্রথমে কি করব, প্রথমে আপার লিমিট বসাবো। দেখো এখানে n প্লাস 1 একটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। ভিতরে কি থাকছে, x এর জায়গায় বসাচ্ছি x2 পাওয়ারে n প্লাস 1 মাইনাস লোয়ার লিমিট বসাবো x এর জায়গাতে x1 পাওয়ারে n প্লাস 1। তো হয়ে গেল, এটাই আমার কিন্তু আনসার। ইন্টিগ্রেশনের পুরো আনসার হচ্ছে এটা। শিখলে তাহলে লিমিটটাকে বসাতে হবে, কিন্তু লিমিটটাকে x এর জায়গায় বসাবো। যদি নাম্বার থাকতো 1 থেকে 3 থাকতো তাহলে প্রথমে 3 বসাতাম, 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস x1 যদি 1 হতো লিখতাম 1 টু দি পাওয়ার n প্লাস 1। বুঝেছো? করা হয়ে গেছে, টুকে নিয়েছো, একটা অঙ্ক করে বুঝিয়ে দেবো যে কি করা যায়। তাহলে y এর কিন্তু ডিফারেন্ট মান আমাদের দেওয়া থাকবে, x এর সাপেক্ষেই থাকবে। তাহলে সেটা বসিয়ে কিভাবে ইন্টিগ্রেশন করব, চলো সেটা দেখে নেওয়া যাক। ধরো রয়েছে, দেওয়া রয়েছে যে y ইকুয়াল x স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট কি রয়েছে, লিমিট রয়েছে x1 থেকে 3, এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কি নিয়ম, ইন্টিগ্রেশন লিখবো 1 থেকে 3 y dx, ইন্টিগ্রেশন 1 to 3 y এর জায়গায় বসাবো x স্কোয়ার dx
কি নিয়ম, পাওয়ারটা 1 বেড়ে যাবে, মানে 2 + 1 3 হয়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসে যায়, যে পাওয়ারটা উপরে হয় নিচে সেটা বসে যায়, লিমিট বসাতে হবে, উপরে 3 নিচে 1। কি করব, 1/3 কনস্ট্যান্ট বাইরে চলে এসছে, x এর জায়গায় প্রথমে 3 বসাবো, মানে 3⁻³ মাইনাস x এর জায়গায় বসবে 1⁻3। তাহলে কত হচ্ছে, এটা 27 মাইনাস 1, তাহলে 26/3, আনসার হচ্ছে 26/3। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে, একদম বেসিক জিনিস, সহজে বুঝতে পারবে। তো এইবার চলে আসবো আমরা একমাত্রিক গতিতে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের ব্যবহার করছি। তো এখানে বুঝতেই পারছো যে একমাত্রিক গতিতে কিন্তু y(x) এর খুব একটা কাজ থাকবে না, সেখানে থাকবে st এবং vt, এই জিনিসগুলো থাকবে। তো আমরা প্রথমেই একটা জিনিস দেখে নেব, যে ধরে নেওয়া যাক যে এই vt গ্রাফ আমরা শিখেছি। ভিটি গ্রাফে যখন ত্বরণ বোঝাতে হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম টাইপের একটা গ্রাফ আমরা টানি। ভিটি গ্রাফে ত্বরণ বোঝাতে গেলে কিন্তু আমরা এমন টাইপের গ্রাফ টানি। সবাই জানো তোমরা, এইটুকু অংশ কি ইউ নির্দেশ করে, প্রাথমিক বেগ। এই পুরোটা কি নির্দেশ করে, পুরোটা হচ্ছে অন্তিম বেগ ভি নির্দেশ করে। এগুলো তোমরা কিন্তু অলরেডি জানো। আর এই পুরোটা টাইম, কত সময় ধরে চলেছে সেটা হচ্ছে টাইম। তো যদি আমরা এবারে এই জিনিসটুকুর, এই যে লাইনটা টেনেছি, এর ইন্টিগ্রেশন করতে চাই, কি হবে ইন্টিগ্রেশন করলে? তো ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন আমরা লিখছি ভিটি, ভি ভার্সেস টি গ্রাফ ছিল, তাহলে ভিটির ইন্টিগ্রেশন করব আমরা। তো ভি এর সঙ্গে টি গুণ করলে কি হয়, ভি এর সঙ্গে টি গুণ করলে হয় দূরত্ব, বেগের সঙ্গে সময় গুণ করলে হয় দূরত্ব, তাই লিখবো এস। এবার এখানে একটা জিনিস কিন্তু আমরা অলরেডি ভুল লিখেছি। কি ভুল লিখেছি তোমাদের দেখে হয়তো কিছু বুঝতে পারছো না, কিন্তু ভুল হচ্ছে এটা যে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করার সময় যে অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কাজ করব সেটাকে ধরতে হয় ডিটি। তাহলে এখানে টি হবে না, এটা কিন্তু হবে ডিটি। বুঝা গেছে? যেমন আমরা করছিলাম কি ওয়াই ডিএক্স, মানে এই ডিটির খুব ছোট পরিবর্তনের জন্য ভি এর কি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে চাইছিলাম। তাই জন্য আমরা এখানে একটা ধরে নিচ্ছি, এইটুকু একটা স্ট্রিপ অংশ টেনে নিলাম, এইটুকু হচ্ছে আমার ডিটি, এইটুকু জায়গা ডিটি, এইটুকু অংশ হচ্ছে ভি। এবার তার মাঝে আমরা এই ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করব ফার্স্ট। ত্রুটি কত, এই যে যেটুকু সাদা অংশ সেটুকু হচ্ছে আমার ত্রুটি, জাস্ট এইটুকু অংশ, ছোট্ট এইটুকু জায়গা হচ্ছে আমার ত্রুটি। নাম দিয়ে দিই ধরো এ বি সি, তাহলে এবিসি হচ্ছে আমার এরর, এবিসি হচ্ছে এরর। এবার আমরা ডিটিকে যত ছোট নেব তত এই এররটা কমে যাবে, তাই আমাদের নিয়ম কি, আমরা ধরে নিই ডিটি টেন্স টু 0, ভীষণ ছোট, এইভাবে ধরতে হয় ডিটিকে। তো এখানে আমরা লিমিট ইউজ করব। লিমিট কি দেবো, 0 থেকে টি। মনে করা যাক যে এই সময় টাইমটা 0 ছিল এবং এই অবধি, যেই অবধি বস্তু চলেছে এই অবধি সময় হয়েছে টি সময়, তাহলে লিমিট দিচ্ছি 0 থেকে টি। আমরা অলরেডি জানি ভি এর ফর্মুলা কি, ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি হয়। সেটা যদি বসিয়ে দিই ভি এর জায়গাতে, তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে টি ইউ প্লাস এটি ডিটি। তাহলে করলে কি হবে বলো, কি হবে, ইউ ইন্টু ডিটি, তার ইন্টিগ্রেশন 0 থেকে টি প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে টি এটি ডিটি, এরকম জিনিসপত্র হবে। তো দেখো কি রয়েছে, ইউ ডিটি রয়েছে, তো সেখানে টি এর কোনো টার্ম নেই। তো টি এর কোনো টার্ম না থাকলে কি হয়, সেটা হয়ে যায় ইউ ইন্টু টি। কি করে হলো একটু বলি ছোট্ট করে, ইউটা কনস্ট্যান্ট ছিল, ইউটা বাইরে এসছে। যেমন ধরো ইন্টিগ্রেশন যদি তোমার থাকে শুধু ডিএক্স, আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল x⁴n dx, সেটা মানে x⁴n+1/n+1, এই তো হতো। যদি x এর পাওয়ার 0 থাকে, x এর পাওয়ার 0 থাকা মানে x⁴0 মানে 1 হয়, তো এটা থাকা যা ইন্টিগ্রেশন dx লেখাও তাই। এই দুটো জিনিস সেম, বুঝতেই পারছো। কি নিয়ম, নিয়ম হচ্ছে x এর পাওয়ারে 1 যোগ হবে, তাহলে 0 + 1/1, তাহলে কত হলো, জিনিসটাকে আমরা x বলতে পারি। তাহলে ইন্টিগ্রেশন dx মানে যদি x হয়, তাহলে ইন্টিগ্রেশন dt মানে t হবে, কারণ ইউটা কনস্ট্যান্ট, ইউ তাহলে ইন্টিগ্রেশনের বাইরে আসবে, তাহলে ইউ ইন্টু টি হলো। আবার বলি ইন্টিগ্রেশন dx যদি x হয়, ইন্টিগ্রেশন dt কি হবে, শুধু t হবে, হলো। লিমিট আছে কি, লিমিট আছে উপরের t নিচে 0 প্লাস কি আছে এটি ডিটি, তাহলে এটা কনস্ট্যান্ট, এ বাইরে চলে এসছে, টি এর পাওয়ারে 1 যোগ হবে, তাহলে টি এর পাওয়ারে অলরেডি 1 ছিল, আরও 1 যোগ হয়ে কি হবে, টি স্কোয়ার হবে, আর নিচে সেটা বসে যাবে। লিমিট দেবো টি 0, আশা করি বোঝা গেছে এটুকু। এবার তাহলে এস কত হচ্ছে, এস হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে করছি এই জায়গাটার পরে টি বসাচ্ছ একবার, 0 বসাচ্ছ একবার, তাহলে ইউ টি -0
প্লাস হাফ এ টি স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। বুঝে গেছো? মানে বুঝে গেছো বোধহয় নিয়মটা, যে কি হচ্ছে টি এর জায়গাতে একবার আপার লিমিট বসছে, একবার লোয়ার লিমিট বসছে। এখানেও তাই, টি এর জায়গায় একবার আপার লিমিট বসছে, একবার লোয়ার লিমিট বসছে। তো জিরোর কোনো ভ্যালু নেই, জিরোগুলো জিরোই হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এস ইকুয়াল কি পাচ্ছ ফর্মুলা? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা অলরেডি জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কিন্তু আমাদের একটা ফর্মুলা, একমাত্রিক গতির ত্বরণযুক্ত একটা ফর্মুলা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সেটা প্রুফ কিন্তু আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এইভাবে করতে পারি। বেশ, চলে আসবো যে কিভাবে অঙ্কের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব, যে একমাত্রিক গতি চ্যাপ্টারে অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা ইন্টিগ্রেশন দিয়ে অঙ্ক করতে পারবো। তো ধরো দিয়েছে একমাত্রিক গতির ক্ষেত্রে একটা বেগ তোমায় দিয়ে দিয়েছে যে 2t প্লাস 3t স্কোয়ার, এরকম একটা বেগ দিয়েছে, দিয়ে বলছে যে টি 0 থেকে বৃদ্ধি পেয়ে টি ইকুয়াল 3 সেকেন্ড হলে সরণ কত হবে। তো কি দিয়েছে? একটা বেগের সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সময় টি 0 থেকে যখন বৃদ্ধি পেয়ে 3 সেকেন্ড হবে, মানে 3 সেকেন্ড ধরে এত বেগে একটা জিনিস চলেছে, তো সেই সময় কত সরণ হবে, এটা হচ্ছে প্রশ্ন, কত দূরত্ব সে গেছে। তো কি করে বার করবো? তাহলে এরকম যখনই ভি কে এরকম টি এর টার্মসে দিয়েছে দেখবে, তখনই কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব। বোঝা গেল? ভি বা যে কোনো কিছু তাকে যখন টি এর টার্মসে এরকম একটা ফাংশন হিসেবে দেবে, টি এর সঙ্গে ভি বাড়ছে বা টি এর সঙ্গে এস বাড়ছে বা এ বাড়ছে, এরকম যখন দেবে তখন ইন্টিগ্রেশন করব। তাহলে এস এর ফর্মুলা কি? এস মানে ইন্টিগ্রেশন ভি ডিটি, এভাবে লিখবো। ভিটি লিখবে না, লিখবে ভি ডিটি। ইন্টিগ্রেশনের লিমিট কি? 0 থেকে 3। যেটা ডিটি সেটাতে কিন্তু লিমিট হয়, যেটা ভ্যারিয়েবল থাকে সেটাতে কিন্তু লিমিটটা হয়। তো লিমিট কি? 0 থেকে 3। ভি মানে কত? 2t প্লাস 3t স্কোয়ার ডিটি। তাহলে কি লিখবো? 2t এর স্কোয়ার বাই 2 প্লাস 3t এর কিউব বাই 3। আশা করি বুঝতে পেরে গেছি ফর্মুলা কীভাবে লিখতে হচ্ছে। পাওয়ারটা একটা বাড়ছে, নিচে সেটাই বসে যাচ্ছে, পাওয়ারটা যা হবে নিচে সেটাই বসবে। লিমিট একবারে দিয়ে দিচ্ছি, উপরে 3 নিচে 0। তো যখনই নিচে 0 থাকে তার মানে 0টার কোনো ইউজ নেই, শুধু উপরটা দিলেই কাজ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে কি হচ্ছে এখান থেকে? টি স্কোয়ার রয়েছে, উপর নিচে 2 2 ক্যান্সেল হয়ে গেছে, এখানে টি কিউব রয়েছে, 3 3 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে টি স্কোয়ার প্লাস টি কিউব। তাহলে ভ্যালু বসিয়ে দেবো 3a স্কোয়ার প্লাস 3 এর কিউব মাইনাস 0 মাইনাস 0। এই জিরোগুলো তো মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। তো কত পাচ্ছ আলটিমেট? 27 প্লাস 9, তাহলে কত হচ্ছে? 36। তাহলে এস পাচ্ছি আমরা 36 মিটার। তাহলে এত দূরত্ব সে ওই বেগ নিয়ে কভার করেছে। তো তাহলে মোটামুটি এই ধরনের অঙ্ক আসতে পারে ইন্টিগ্রেশন, এইরকম টাইপেরই প্রশ্ন আসে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ইউজ করা যায়, ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়। আজকের মতো ভিডিওটা এইটুকুই, পড়াশোনা করতে থাকো।